যদি জিজ্ঞাসা করা হয় 770 কোটি মার্কিন ডলারের মালিক হতে আসলে কি করা উচিত, তাহলে হয়তো বেশিরভাগ মানুষেরই উত্তর হবে নতুন ধরনের আইডিয়া নিয়ে একটি ব্যবসা শুরু করা, যেমনটি বিল গেটস অথবা মার্ক জুকারবার্গের মতন মানুষেরা করেছেন। আসলেই তো ব্যবসা ছাড়া কিভাবে একজন বিলিনিয়ার হতে পারে। আপনার নিশ্চয়ই মনে আছে ফেসবুক যখন 100 কোটি ডলার দিয়ে ইনস্টাগ্রামকে কিনে নিয়েছিল, অথবা মাইক্রোসফট যখন 720 কোটি ডলারের বিনিময়ে নোকিয়াকে কিনে নিল, তখন বিশ্বজুড়ে অনেক হইচই সৃষ্টি হয়েছিল। কিন্তু আপনাকে যদি বলা হয় শুধুমাত্র গল্পের বই লিখে একজন মানুষ নোকিয়ার পুরো কোম্পানির মূল্যের থেকেও 50 লক্ষ ডলার বেশি আয় করে ফেলেছেন, তখন আপনার কি মনে হবে? জেকে রাউলিং এবং তার হ্যারি পটার সিরিজের বিশ্বজোড়া ভয়াবহ জনপ্রিয়তার কথা হয়তো আপনার জানা আছে, কিন্তু আপনি কি জানতেন এই সিরিজের আয় বিশ্বের অনেক বড় বড় কোম্পানির মোট সম্পদের থেকেও কয়েক গুণ বেশি? ধরে নিলাম জেকে রাউলিংকে চিনতে আপনার একটু কষ্ট হচ্ছে, কিন্তু হ্যারি পটারের নাম কখনো শোনেননি এটা বিশ্বাস করতে যে কারোরই কষ্ট হবে। পৃথিবীর ইতিহাসের সবথেকে জনপ্রিয় ও ব্যবসা সফল ফ্যান্টাসি সিরিজ হ্যারি পটারের স্রষ্টা লেখিকা জেকে রাউলিং। এখন পর্যন্ত তার লেখা বই 450 মিলিয়ন 45 কোটি কপি বিক্রি হয়েছে, যার আনুমানিক মোট আয় 770 মার্কিন ডলার। বইয়ের বাইরে হ্যারি পটার সিরিজের প্রতিটি সিনেমায় ব্লকবাস্টার হিট। সব কিছু মিলিয়ে কিছু সময়ের জন্য জেকে রাউলিং বিলিনিয়ার হয়ে গেছিলেন, যদিও কিছু দান ধ্যানের কারণে তিনি এখন আর বিলিনিয়ার নেই। তবে তার মোট সম্পদের পরিমাণ এখনও রানী দ্বিতীয় এলিজাবেথের থেকে অনেক বেশি। পৃথিবীর লেখকদের মধ্যে তিনি সর্বপ্রথম বিলিনিয়ার, আর এসবই সম্ভব হয়েছে তার অসাধারণ কল্পনা শক্তি আর গল্প বলার অবাক করা ক্ষমতার কারণে। তার মতো এত চমৎকার করে চরিত্র সৃষ্টি করতে খুব কম লেখকই পারেন। তার অসাধারণ লেখনী দিয়ে তিনি কোটি কোটি শিশু কিশোরের মন তো জয় করেছেনই, সেই সাথে কোটি কোটি প্রাপ্তবয়স্ককেও রূপকথার জগতে দিনরাত বিচরণ করতে বাধ্য করেছেন। এমন কথাও বলা হয় যে মানুষের কল্পনা শক্তি কতদূর যেতে পারে তা বোঝার জন্য হ্যারি পটারের বইগুলো পড়া উচিত। কল্পনা শক্তি এবং অনুভব করার মতো চরিত্র সৃষ্টির দিক দিয়ে তাকে সবাই এক বাক্যে জিনিয়াস হিসেবে স্বীকার করেন। আর এই যাত্রাটি কিন্তু মোটেই সহজ ছিল না। জীবনের একটা পর্যায় পর্যন্ত তাকে অনেক কঠিন সময়ে মুখোমুখি হতে হয়েছে। একটি কন্যা সন্তান সহ তাকে খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে। এই প্রতিকূল অবস্থার মধ্যেই তিনি শুধুমাত্র অর্থ আয়ের উদ্দেশ্যে লেখালেখি শুরু করেন। পরপর 12টি প্রকাশনা সংস্থার ফিরিয়ে দেওয়ার পর অবশেষে 13 নম্বর সংস্থাটি বই প্রকাশ করতে সম্মত হয়, আর বাকিটা তো সাহিত্যের ইতিহাসে অমোচনীয় অধ্যায়। চলুন তাহলে জেনে নিই এই অসাধারণ লেখিকার রূপকথার হাত ধরে সাফল্যগাথা রচনার গল্প। এক্সিটার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করার পর ইংরেজির শিক্ষিকা হিসেবে কাজ করতে রাউলিং 1990 সালে পর্তুগালে পাড়ি জমান। সেখানে তার পরিচয় হয় পর্তুগিজ সাংবাদিক জর্জ আর্নেটসের সাথে। অল্পদিনের মধ্যেই তারা বিয়ে করেন এবং 1993 সালে জেসিকা নামে তাদের এক মেয়ে জন্ম হয়। জেসিকার জন্মের অল্প কিছুদিনের মধ্যেই জর্জের সাথে রাউলিংয়ের সাংসারিক ঝামেলা শুরু হয় এবং এক পর্যায়ে তা বিবাহ বিচ্ছেদে গড়ায়। জর্জের সাথে সম্পর্কের ইতি ঘটিয়ে রাউলিং জেসিকাকে নিয়ে স্কটল্যান্ডের এডিনবুরোতে ফিরে এসে তার ছোট বোন দায়ের সাথে থাকতে শুরু করেন। স্কটল্যান্ডে ফিরে রাউলিং তার মেয়েকে নিয়ে দারুণ আর্থিক অনটনের শিকার হন এবং নিজের জন্য কোনোভাবে তিনি যথেষ্ট অর্থের জোগাড় করতে না পেরে অর্থ উপার্জনের উদ্দেশ্যেই তিনি হ্যারি পটারের প্রথম বইটি লিখতে শুরু করেন। ব্রিটিশ লেখিকা ও সিনেমার চিত্রনাট্যকার জোয়ান রাউলিং ওরফে জেকে রাউলিং ছদ্মনাম নেওয়ার পেছনে কিন্তু একটা ইতিহাস আছে। একজন মহিলা লেখকের বই খুব কম বিক্রি হতে পারে, এই কারণে তিনি তার মূল নামের বদলে শুধুমাত্র আদ্যক্ষর দিয়ে তার ছদ্মনামটি তৈরি করেন। তার মূল নামের সাথে কোনো মধ্যবর্তী নাম না থাকলেও তিনি ছদ্মনামের সাথে কে অক্ষরটি যোগ করেন, যা তার দিদা ক্যাথারিনের সম্মানে। জোয়ান রাউলিং এর জন্ম 1965 সালের 31 জুলাই। বাবা ছিলেন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার পিটার জেমস রাউলিং এবং তার মায়ের নাম ছিল অ্যান রাউলিং। 1997 সালে তার প্রথম বই হ্যারি পটার অ্যান্ড দি ফিলোসফার্স স্টোনস প্রকাশিত হওয়ার আগে তিনি তার এক সন্তানকে নিয়ে স্কটল্যান্ডের এডিনবুরোতে অর্থনৈতিকভাবে খুবই বাজে অবস্থায় বসবাস করতেন। কিন্তু শিশুতোষ রূপকথার বইটি প্রকাশ হওয়ার পর রাতারাতি
বেস্ট সেলারে পরিণত হয় এবং রাউলিং পরিণত হন আন্তর্জাতিক স্বীকৃত একজন বড় লেখক হিসেবে। 1999 সালে যখন হ্যারি পটারের প্রথম 3টি বই নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার তালিকায় প্রথম 3টি জায়গা একসাথে দখল করে নেয়, তখন পৃথিবীর সাহিত্য জগৎ আরও একবার নড়ে চড়ে বসে। এরপর একে একে হ্যারি পটার সিরিজের আরও 4টি বই বের হয় এবং প্রতিটি বই আগেরটির থেকে বেশি সাফল্য লাভ করে। হ্যারি পটার সিরিজের মোট 60টি বই আজ পর্যন্ত সারা বিশ্বে 45 কোটি কপিরও বেশি বিক্রি হয়েছে। হ্যারি পটারের বইগুলো থেকে বানানো প্রতিটি সিনেমায় ব্লকবাস্টার হিট। ছবিগুলো সব মিলিয়ে আয় করেছিল 7.7 বিলিয়ন মার্কিন ডলার। তার প্রথম সিরিজের সফলতার পর রাউলিং এরপর একে একে আরও বেশ কয়েকটি বই বের করে। 2012 সালে বের হওয়া তার ক্যাজুয়াল ভ্যাকেন্সি বইটি দারুণ প্রশংসা কুড়ায়, যার প্রধান কারণ ছিল হ্যারি পটারের ছায়া থেকে সম্পূর্ণভাবে এই বইয়ের মাধ্যমে তিনি বের হয়ে আসতে পেরেছিলেন। বইটিতে ফ্যান্টাসির বদলে ছিল নির্মম বাস্তবতার এক অদ্ভুত প্রতিফলন। অনেক পাঠক অবশ্য হ্যারি পটারের মতো কিছু একটা আশা করে বইটি পড়া শুরু করে এবং হতাশ হয়েছিল। এরপর 2013 সালে রবার্ট গেইলবার্ট ছদ্মনাম নিয়ে কুকুস কলিং নামে আরেকটি বই বের করেন, তার বিখ্যাত নামের ছায়া থেকে বের হয়ে এসে। 2016 সালে তিনি আরও একবার হ্যারি পটারের জগতে প্রবেশ করেন মঞ্চ নাটক হ্যারি পটার অ্যান্ড দি কার্সড চাইল্ড এবং সিনেমা ফ্যান্টাস্টিক বিস্ট অ্যান্ড দ্য হোয়ার টু ফাইন্ড দেম এর মাধ্যমে। প্রথমটির গল্প গড়ে উঠেছে হ্যারি পটার সিরিজ শেষ হবার 19 বছরের পরে ঘটনাকে কেন্দ্র করে, আর ফ্যান্টাস্টিক বিস্ট এর কাহিনী গড়ে উঠেছে হ্যারি পটার সিরিজের ঘটনা শুরুর বেশ কয়েক বছর আগেকার ঘটনাকে কেন্দ্র করে। আগেই বলা হয়েছে পৃথিবীর ইতিহাসে লেখকদের মধ্যে তিনি প্রথম $100 কোটি মালিক হয়েছেন, অর্থাৎ বিলিনিয়ার হয়েছেন। বইয়ের আয়ের 15% রয়্যালিটি এবং সিনেমার পারিশ্রমিক ও লাভের অংশ মিলে তার এই বিপুল অর্থ সমাগম। যদিও পরবর্তীতে কিছু দাতব্য সংস্থায় দান করার পর বিলিনিয়ারের খাতা থেকে তার নাম কাটা গেছে, তারপরেও তিনি এখনও পৃথিবীর সবথেকে ধনী লেখক। সানডে টাইমস ম্যাগাজিনে 2017 সালে ধনীদের তালিকার হিসাব অনুযায়ী রাউলিংয়ের মোট সম্পদের পরিমাণ ছিল 650 মিলিয়ন পাউন্ড অথবা 850 মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। এই পরিমাণ সম্পদ রানী দ্বিতীয় এলিজাবেথেরও নেই। 2017 সালের প্রথম ভাগে মঞ্চ নাটক হ্যারি পটার অ্যান্ড দি কার্সড চাইল্ড এবং ফ্যান্টাস্টিক বিস্ট সিনেমার জন্য কমপক্ষে $95 মিলিয়ন রাউলিংয়ের অ্যাকাউন্টে জমা হয়। এত সাফল্যের পরেও রাউলিং খুবই সাধারণ জীবনযাপনের চেষ্টা করেন। রাউলিংয়ের সবথেকে প্রশংসিত দিকগুলোর মধ্যে একটি হচ্ছে তিনি এত সাফল্যের পরেও নিজের অতীত ভুলে যাননি। রাউলিংয়ের মতে মানুষের জীবনের দুঃখ কষ্টগুলোই তার জীবনে সফল হওয়ার সবথেকে বড় অনুপ্রেরণা হতে পারে, যদি সে সেগুলোকে মেনে নিয়ে নিজের উন্নতির উদ্দেশ্যে কাজ করে যেতে পারে। পৃথিবীতে অনেক লেখকই আছেন যারা মুড না থাকলে কাজ করতে পারেন না, খাওয়া থাকা সব কিছু ঠিক মতো না চললে তাদের কলম দিয়ে লেখা বের হয় না। রাউলিং কিন্তু তার জীবনের সব থেকে কঠিন মুহূর্তে তার সৃষ্টিশীলতার জাগরণ ঘটিয়ে তার জীবনের সব থেকে সেরা কাজটি করে তার নিজের কথাকেই সত্যিতে পরিণত করেছে। জীবন থেকে শুধু লেখক নন, আমাদের সবারই কিছু শেখার আছে। থ্যাংক ইউ।